সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে প্যারোটো চার্ট নিয়ে আলোচনা করব। প্যারোটো চার্ট আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেন ইউজ করে থাকি, কিভাবে প্যারোটো চার্ট আমরা তৈরি করব এবং প্যারোটো চার্ট করলে কী ধরনের আপনি বেনিফিট পাবেন এবং প্যারোটো চার্টের যে সমস্ত লিমিটেশনসগুলো আছে সেগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 7QC টুলসের টিউটোরিয়াল নাম্বার 5। পর্যায়ক্রমে বাকি টুলসগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমাদের আজকের টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। শুরুতে আমরা দেখে নিব 7QC টুলস গার্মেন্টস সেক্টরে কেন বেশি দরকার। আমরা সবাই জানি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা গার্মেন্টসের জন্য খুব বেশি ভাইটাল ফ্যাক্টর। যে কোনো ধরনের বিজনেস আপনি গ্রোথ করার জন্য এবং সাস্টেন রাখার জন্য আপনার একটা স্ট্যান্ডার্ড বা এফিশিয়েন্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফ্যাক্টরির মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আপনার ফ্যাক্টরির মধ্যে যদি একটা এফিশিয়েন্ট যদি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে তাহলে আপনার কাস্টমার ফিডব্যাক ভালো আসবে, আপনার প্রসেস ডেভেলপমেন্ট হবে, অনগোয়িং প্রসেস ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনার গ্রোথটা ঠিক রাখতে পারবেন এবং যে গ্রোথটা আপনি প্রসেস ডেভেলপমেন্ট করবেন সেটা আপনি সাস্টেন রাখতে পারবেন। 7QC টুলসের মধ্যে যে 7টা টুলস আছে সেগুলো হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট ডায়াগ্রাম, যেটাকে আমরা ফিশবোন ডায়াগ্রাম বলি। নাম্বার 2 হচ্ছে চেকশিট, নাম্বার 3 হচ্ছে কন্ট্রোল চার্ট, নাম্বার 4 হচ্ছে হিস্টোগ্রাম, নাম্বার 5 হচ্ছে প্যারোটো চার্ট, নাম্বার 6 হচ্ছে স্কেলার ডায়াগ্রাম এবং নাম্বার 7 হচ্ছে স্ট্র্যাটিফিকেশনস। আমরা অলরেডি আপনাদের জন্য 4টা ভিডিও আপলোড করেছি ফিশবোন ডায়াগ্রাম নিয়ে, চেকশিট নিয়ে, কন্ট্রোল চার্ট নিয়ে এবং হিস্টোগ্রাম চার্ট নিয়ে অলরেডি আমরা টিউটোরিয়াল আপলোড করেছি। যদি কারো দরকার লাগে অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। আমরা আজকে প্যারোটো চার্ট নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে স্কেলার ডায়াগ্রাম এবং স্ট্র্যাটিফিকেশনস টিউটোরিয়াল নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হব। যেহেতু আমরা প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করার সময় বিস্তারিত আলোচনা করি, সেই ব্যাপারে আমরা আজকে সবগুলো টুলসের সংজ্ঞাগুলো বা ডেফিনেশনগুলো না বলে শুধু প্যারোটো চার্টের ডেসক্রিপশনটা একটু শর্টের দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে প্যারোটো চার্টটা একটা বার গ্রাফ যার মাধ্যমে আপনার ফ্যাক্টরগুলো মোর সিগনিফিকেন্ট ওয়েতে আপনি শো করতে পারবেন। আশা করি প্যারোটো চার্ট আপনার সংক্ষেপে কিভাবে বা কেন করতে হয় বা কি বলে সেটা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে একটা বার গ্রাফ যার মাধ্যমে আপনার ফ্যাক্টরসগুলো মোর সিগনিফিকেন্ট ওয়েতে আপনি কি করতে পারবেন, জাস্ট শো করাতে পারবেন। এখন যদি আমরা ব্রিফ আলোচনা করি তাহলে আসুন আমরা প্যারোটো চার্ট কি সেটা নিয়ে আলোচনা করি। প্যারোটো চার্ট হচ্ছে 7QC টুলসের মধ্যে একটা টুলস যার মাধ্যমে আপনি ডিটারমাইন করতে পারবেন মোস্ট ফ্রিকুয়েন্টলি যে আপনার ফ্যাক্টরস কী কী, যেমন ধরুন আপনার ডিফেক্টস যদি থাকে, কমপ্লেন্টস যদি থাকে এবং যদি অন্য কোনো ফ্যাক্টরস নিয়ে আপনি আলোচনা করতে চান বা অ্যানালাইসিস করতে চান সেই ফ্যাক্টরসগুলো আপনি মোর সিগনিফিকেন্ট ওয়েতে আপনি ডিটারমাইন করতে পারবেন। এটা হচ্ছে একটা ভিজুয়াল টুলস যার মাধ্যমে আপনার প্রফেশনাল ওয়েতে ডাটাগুলো নিয়ে আপনি স্পেসিফিক যে প্রবলেমটা বা ইস্যুগুলো থাকবে সেটা নিয়ে আপনি কি করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। সেই কারণে আপনাকে এই টুলসটাকে মোর এফিশিয়েন্ট টুলস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। একজন ইতালিয়ান ইকোনমিস্ট বিলফ্রেডো পেরেটো যে এই যে আপনাকে ওনার নাম অনুসারে এই টুলসটাকে 80/20 অথবা আপনার প্যারো চার্ট হিসেবে গণনা করা হয় বা গণ্য করা হয়। যেহেতু এই ইতালিয়ান ইকোনমিস্ট এর টুলসটাকে ডেভেলপ করেছেন বলে ওনার নাম অনুসারে এই টুলসটাকে পেয়ারডো চার্ট বা 80/20 টুলস হিসেবে গণ্য করা হয়। নর্মালি আপনার পেয়ারডো চার্টের মধ্যে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল বার্স। এই ভার্টিক্যাল বার্স থাকে যার মাধ্যমে আপনার প্রথমে থাকবে হাইয়েস্ট ভ্যালুটা ডিসেন্ডিং অর্ডারে, সর্ব ডানে থাকবে হচ্ছে আপনার লোয়েস্ট ভ্যালুটা এ আপনার বার ওয়েতে, এবং আরেকটা হচ্ছে আপনার লাইন ওয়েতে। এই লাইন ওয়েতে এটা কিউমুলেটিভ কার্ভ হিসেবে থাকে। তাহলে একদিকে হচ্ছে বার যেটার মাধ্যমে আপনি ডিসেন্ডিং অর্ডারে ফ্রম লেফট টু রাইট হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু, আর হচ্ছে কিউমুলেটিভ ভ্যালুগুলোকে আপনার কি করে লাইনে আপনি শো করাতে পারবেন। এখানে নর্মালি বারের মধ্যে দেখুন আপনার প্রথমে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু,
যেটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার, তারপরে হচ্ছে এর পরেরটা মানে একটু লোয়েস্ট, তারপরে হচ্ছে এর পরে লোয়েস্ট, তারপর হচ্ছে এর পরে লোয়েস্ট, তারপরে হচ্ছে একদম এট লিস্ট। সেটাকে ডিসেন্ডিং অর্ডারে আপনার বারগুলো শো করাতে পারবেন। আর কিউমুলেটিভ বারগুলোকে আপনি কিভাবে লাইন আকারে আপনি ডকুমেন্টসগুলো বা ডাটাগুলো আপনি শো করাতে পারবেন। এ হচ্ছে একটা প্যারেটো চার্ট। এখন আপনি কিভাবে প্যারেটো চার্ট তৈরি করবেন বা কিভাবে আপনি রিড করবেন, কিভাবে প্যারেটো চার্টের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। নরমালি হচ্ছে আপনার প্যারেটো চার্ট তৈরি করার জন্য বা প্যারেটো চার্টের মাধ্যমে আপনি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে ফ্রিকোয়েন্সিগুলো কীরকম, কিসের ফ্রিকোয়েন্সি, যে ধরনের প্রবলেম বা ইস্যুটা হচ্ছে বা কেন হচ্ছে সেই ইস্যু বা প্রবলেমের ফ্রিকোয়েন্সিগুলো আপনি এখানে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করাতে পারবেন। এখানে হচ্ছে আপনার জানেন যে আপনার অনেক সময় হচ্ছে একটা প্রবলেমের অনেকগুলো কজ থাকে, সেই কজের যদি অনেকগুলো একের অধিক যদি কজগুলো থাকে সেই কজগুলো আপনি এখানে ফ্রিকোয়েন্টলি শো করাতে পারবেন বা অ্যানালাইসিস করতে পারবেন। সেই কারণে একটা প্যারেটো চার্ট যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে কি স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ডিসাইড দ্য ক্যাটাগরাইজ টু বি রিপ্রেজেন্টেড অন দ্য চার্ট। আপনার ক্যাটাগরিজটা আপনি কি করতে পারবেন এখানে শো করাতে পারবেন বা রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডিসাইড দ্য টাইপ অফ মেজারমেন্ট ফর দ্য ভার্টিক্যাল এক্সিস অন দ্য লেফট। তার মানে হচ্ছে আমি একটু ব্যাকে যাই, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল, তাই না? এই ভার্টিক্যাল এখানে হচ্ছে আপনি ফ্রিকোয়েন্সিগুলো শো করাতে পারবেন, এদিকে হচ্ছে প্রবলেমগুলো ফ্যাক্টরগুলো শো করাতে পারবেন, এটা হচ্ছে আপনার পার্সেন্টেজগুলো শো করাতে পারবেন। তাহলে এখন আপনি প্রথমে হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারবেন এই চার্টের মাধ্যমে। তারপর হচ্ছে মেজারমেন্ট, যেগুলো ভার্টিক্যাল এক্সিসের লেফটের মধ্যে মেজারমেন্টস মেবি কস্ট, ইনকাম, ডিফেক্টস, কোয়ান্টিটি, এই মেজারমেন্টগুলো আপনি কি করাতে পারবেন, শো করাতে পারবেন। তাহলে এখানে কি হচ্ছে আপনার যদি মেজারমেন্ট যে ফ্যাক্টরগুলো থাকবে সেটা হচ্ছে কস্ট, ইনকাম, ডিফেক্টস, কোয়ান্টিটি, এগুলো আপনি শো করাতে পারবেন, রিসেট করাতে পারবেন। তারপর হচ্ছে টাইম পিরিয়ড, আপনার টাইম পিরিয়ডকে এখানে চার্টের মধ্যে আপনি উল্লেখ করতে পারবেন, সেটা একদিনের প্রবলেম নাকি ১ ঘন্টার প্রবলেম, না একটা প্রোডাকশন পিরিয়ডের প্রবলেম, সেই ডাটা নিয়ে আপনি স্পেসিফাই এই টাইম পিরিয়ডটাকে আপনি এখানে ডাটা হিসেবে ইউজ করতে পারবেন। নাম্বার 4 হচ্ছে কালেক্ট ডাটা ফর ইচ ক্যাটাগরি অর ইউজ দ্য এক্সিস্টিং ডাটা। নাম্বার 4 হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাটাগরিজ থেকে আপনার ডাটাগুলো প্রপার ডাটাটা আপনাকে কালেক্ট করতে হবে, অথবা আপনাকে এক্সিস্টিং ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে স্পেসিফাই দ্য স্কেল ফর মেজারমেন্ট অ্যান্ড অর্গানাইজ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অন দ্য লেফট বাই ইউজিং দ্য স্কেল। তার মানে হচ্ছে আপনার মেজারমেন্ট যে সমস্ত ফ্যাক্টরসগুলো থাকবে, মেজারমেন্ট ফ্যাক্টরগুলো কোনগুলো বললাম, সেটা হচ্ছে কস্ট হতে পারে, ইনকাম হতে পারে, ডিফেক্টস হতে পারে, কোয়ান্টিটি হতে পারে। যে সমস্ত ফ্যাক্টরসগুলো আপনি মেজার করতে পারবেন ওই মেজারমেন্ট রিলেটেড ফ্যাক্টরসগুলো আপনি অর্গানাইজ ওয়েতে ভার্টিক্যাল অ্যাক্সিসে লেফট টু রাইট এখানে আপনার ডাটাগুলোকে আপনি কি করতে পারেন, সিক্রোনাইজ বা সাজিয়ে পারবেন, সাজিয়ে এখানে আপনি প্রেজেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ভার্টিক্যাল বার্সটা আপনি কি করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরাইজ আপনি ড্র করতে হবে বা ড্র করতে হবে, এবং হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে একদম সর্ব বামে এবং অ্যাট লিস্ট বা সর্ব লোয়েস্ট ভ্যালুটা আপনি একদম ডানে আপনাকে রিপ্রেজেন্ট করাবেন বা করতে পারবেন। তারপর হচ্ছে আপনার পার্সেন্টেজটা আপনি শো করার জন্য এখানে কিউমুলেটিভ পার্সেন্টেজটা শো করার জন্য আপনি কি করতে হবে, একটা লাইন, কিউমুলেটিভ লাইন টানতে হবে। এই স্টেপগুলোর মাধ্যমে আপনি প্যারেটো চার্ট আপনাকে তৈরি করতে হবে। এখন কিভাবে আপনি প্যারেটো চার্ট বুঝবেন বা কিভাবে আপনাকে শো করাবেন, সেটা হচ্ছে নরমালি একটা প্যারেটো চার্ট আপনাকে বোঝার জন্য যে বিগেস্ট বারটা থাকবে সেটা হচ্ছে সর্ববামে থাকবে। আমরা যদি একটু ব্যাকে আসি সেটা হল দেখুন, যে বিগেস্ট বারটা থাকবে, যে মানে হাইয়েস্ট ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে একদম বামে থাকবে, এবং যেটা একদম লোয়েস্ট ভ্যালু থাকবে সেটা একদম ডানে থাকবে। ঠিক আছে? তার মানে আপনাকে বুঝতে হবে যে একদম হাইয়েস্ট ভ্যালুটা সর্ববামে এবং একদম লোয়েস্ট ভ্যালুটা সর্বডানে বার আকারে থাকবে। তারপর হচ্ছে আপনার যেটা কিউমুলেটিভ পার্সেন্টেজ সেটা হচ্ছে আপনাকে লাইনের মাধ্যমে আপনার ডট লাইনের মাধ্যমে আপনাকে ড্র করতে হবে। এই দুটা ভার্টিক্যাল এক্সিস এবং ওয়াই এক্সিস বা হরিজন্টাল এক্সিস এর মাধ্যমে এই বার চার্ট এবং আপনার লাইন গ্রাফের মাধ্যমে এই ব্যারো চার্টটা আপনাকে ড্র করতে হবে, এবং এই প্যারো চার্ট দেখে আপনাকে কিউমুলেটিভ লাইন বা কিউমুলেটিভ ডাটা কি, আপনার ফ্যাক্টরস গুলো কিরকম, ক্যাটাগরিজ গুলো কিরকম, ফ্রিকোয়েন্সি গুলো কিরকম সেটা আপনাকে বুঝতে হবে। এবং কিভাবে আপনি প্যারো চার্টটা তৈরি করবেন এবং কিভাবে বুঝবেন সেই ব্যাপারে আমরা পরে আরো বিশদ আলোচনা করব।
শুধুমাত্র এটাই আমরা এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে এই প্যারেটো চার্টের মাধ্যমে আপনি এখানে বুঝতে পারবেন অতি সহজে। সেটা হচ্ছে বার গ্রাফের মাধ্যমে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু, টাইম পিরিয়ড, ক্যাটেগরাইজ, ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। কিউমুলেটিভ পার্সেন্টেজ হচ্ছে আপনাকে লাইন বারের মাধ্যমে আপনাকে কি করতে হবে? ড্র করতে হবে। এখন আসুন একটা প্যারেটো চার্ট আমরা যদি তৈরি করি একটা এক্সাম্পল দিয়ে, আপনারা হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। ধরে নিলাম আপনি একটা কনক্রিট ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার। এখন সেই কনক্রিট ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার হওয়ার জন্য আপনাকে প্যারেটো চার্ট তৈরি করতে হবে, ডাটাটা তৈরি করতে হবে। এখানে আপনাকে স্ট্যান্ডার্ড দেয়া হলো হচ্ছে কনক্রিট স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে 30 MPa। তার মানে আপনি যে স্যাম্পলগুলো নিবেন সেই কনক্রিটগুলোর স্ট্যান্ডার্ড হচ্ছে 30 MPa আপনাকে অবশ্যই থাকতে হবে। তাহলে আপনাকে এখানে ক্যাটাগরাইজটা কিভাবে করবেন? সাপোজ আপনার 5 MPa হলে আপনি ক্রিটিক্যাল, তার মানে একদম লোয়েস্ট MPa বা স্ট্যান্ড কম, সেই কারণে এটা ক্রিটিক্যাল। তারপর হচ্ছে 10 MPa হলে ভেরি ইম্পর্টেন্ট, 20 MPa হলে ইম্পর্টেন্ট, আর 25 MPa হলে লেস ইম্পর্টেন্ট। আর একদম যদি 30 MPa এর মধ্যে যদি 29 MPa হয় তাহলে আনইম্পর্টেন্ট। তাহলে এইভাবে যদি আপনি ক্যাটাগরাইজ করেন, এটা হচ্ছে একটা এজাম্পশন। এইভাবে হচ্ছে আপনি ক্যাটাগরাইজ করলেন। আপনি ফ্যাক্টরির মধ্যে, গার্মেন্টসের মধ্যে সেটা আপনি যেমন আপনার সাপোজ আপনার এখানে 20 পিস স্যাম্পল চেক করলেন, 20 পিস স্যাম্পলের মধ্যে আপনি ডিফেক্ট পেলেন, ব্রোকেন স্টেজ 5 পিস, সেটা হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন, এইভাবে করে আপনি ক্যাটাগরাইজ করতে পারেন। ঠিক আছে? এখন যে ভ্যালুটা আপনি নাম্বার অফ স্যাম্পল, সাপোজ আপনার 60 স্যাম্পলটা আপনি চেক করলেন, সেই 60 স্যাম্পলের মধ্যে 5টা 5 MPa পেলেন বা 5 MPa স্ট্রেংথ পেলেন হচ্ছে টোটাল 60 স্টোনের মধ্যে বা কনক্রিটের মধ্যে। তাহলে আপনি 5 MPa হিসেবে আপনি ক্যাটাগরাইজ করলেন ক্রিটিক্যাল। এভাবে টোটাল আপনি 150 বা 150টা আপনি স্যাম্পল চেক করার পরে আপনার স্ট্রেংথ অনুযায়ী আপনি ক্যাটাগরাইজ করলেন। তাহলে ক্যাটাগরাইজ কয়টা করলেন স্ট্রেংথ অনুযায়ী? 1, 2, 3, 4, 5। এটাকে আপনি ক্রিটিক্যাল, ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট এভাবে না দিয়ে আপনি গ্রিন, রেড, ইয়েলো, ব্লু এভাবে করে আপনি কালার কোড ইউজ করতে পারেন ক্যাটাগরিজ ওয়াইজ। এখন আপনি আপনাকে লাগবে কি? যেহেতু প্যারোটো চার্ট তৈরি করার জন্য আপনাকে নাম্বার অফ স্যাম্পল, ফ্যাক্টরস গুলো লাগবে, তারপর হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি গুলো লাগবে, তারপর লাগবে হচ্ছে আপনাকে কি? কিউমুলেটিভ ডাটা বা কিউমুলেটিভ পার্সেন্টেজ। এখন কিউমুলেটিভ ডাটা আমরা কিভাবে বের করি? প্রথমে আসুন আমরা নরমাল পার্সেন্টেজটা বের করে দেখাই। যে ক্রিটিক্যাল কয়টা? 60, ভেরি ইম্পর্টেন্ট কয়টা? 40, ইম্পর্টেন্ট কয়টা? 30 স্যাম্পল, লেস ইম্পর্টেন্ট কয়টা? 15, আর হচ্ছে আনইম্পর্টেন্ট কয়টা? 5টা। এখন এটাতে আপনি পার্সেন্টেজ বের করতে পারেন। 60 যদি হয় কিভাবে আপনি পার্সেন্টেজ বের করবেন? যেহেতু আমার টোটাল স্যাম্পল কয়টা? 150। তাহলে ক্রিটিক্যাল কয়টা আমার? 60 ডিভাইড বাই 150 ইনটু 100, তার মানে আমার পার্সেন্টেজ হচ্ছে ক্রিটিক্যালের জন্য কত পার্সেন্ট? 40%। এইভাবে করে প্রত্যেকটা ক্যাটাগরিজ ওয়াইজ আপনি পার্সেন্টেজটা বের করতে হবে। করার পরে আপনাকে এখন কিউমুলেটিভ ডাটাটা বের করতে হবে। কিউমুলেটিভ ডাটা কিভাবে বের করবেন? আমরা সবাই জানি কিউমুলেটিভ ডাটা কিভাবে বের করতে হয়। ইন নাম্বার অফ স্যাম্পল 60, 40, 30, 15, 5, এটাকে আমাকে কিউমুলেটিভ ডাটাতে নিয়ে যেতে হবে। কিউমুলেটিভ ডাটার নিয়ম হচ্ছে আপনার এসেন্ডিং হবে। এটার সাথে এটা, যেমন 60 এর সাথে 60, 60 এর সাথে 40 যোগ হয়ে এখানে বসবে। তারপর 100 এর সাথে 30 যোগ হয়ে এখানে বসবে। 130 এর সাথে 15 যোগ হয়ে এখানে বসবে। 145 এর সাথে 5 যোগ হয়ে 150 হবে বা ফাইনাল ভ্যালুটা এখানে বসবে। এভাবে আপনাকে কি করতে হয়? কিউমুলেটিভ ডাটা বের করতে হয়। তাহলে আমরা এখানে বুঝে গেলাম কিভাবে কিউমুলেটিভ ডাটা বের করব। এবার কিউমুলেটিভ ডাটাটাকে আমরা নিয়ে যাব কিসে? কিউমুলেটিভ পার্সেন্টেজে। কিউমুলেটিভ পার্সেন্টেজ কিভাবে বের করব সেটা অতি সহজ। সেম ভাবে এভারেজ ক্যালকুলেশন নিয়ম হচ্ছে, এখানে পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে, এখানে হচ্ছে দেখুন, এখানে হচ্ছে এভারেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন, সেটা হচ্ছে আপনার এখানে কিউমুলেটিভ পার্সেন্টেজের জন্য এখানে কত? 60, এখানে কত? 60। আপনার টোটাল স্যাম্পল কত? 140, সরি 150। তাহলে এটা কিউমুলেটিভ পার্সেন্টেজ কত হবে? 40%। এটা কত? আপনার কিউমুলেটিভ 100। এখানে স্যাম্পল কত? 150। তাহলে 100 ডিভাইড বাই 150 ইনটু 100। তাহলে এখানে পার্সেন্টেজ হবে 66.67%। সেম ভাবে 130 ডিভাইড বাই 150 ইনটু 100, এখানে পার্সেন্টেজ হবে 86.67। তারপর 145 ডিভাইড বাই 150 ইনটু 100 ইকুয়ালস 96.67। তারপর হচ্ছে ফাইনাল ভ্যালু হচ্ছে কি 150 ডিভাইড বাই 150 ইনটু 100, তার মানে এটার কিউমুলেটিভ পার্সেন্টেজ হচ্ছে 100। সেম ভাবে এখন এই ডাটাটা আপনি এখানে বসিয়ে দিবেন। কিউমুলেটিভ পার্সেন্টেজে 40%, 66.7%, 86.7%, 96.7%, 100%। আশা করি আপনারা এখন টোটাল ফ্যাক্টরস গুলো নিয়ে
এবং ক্যাটাগরিজ ওয়াইজ এবং নাম্বার অফ স্যাম্পল এবং কিউমুলেটিভ পার্সেন্টেজটা আপনি বের করা বুঝতে পেরেছেন এবং কিভাবে তৈরি করতে হয় ডাটাটা, কিভাবে কালেক্ট করতে হয় সেই ব্যাপারে একটা ধারণা পেলেন। এবার আমরা পেয়ার চার্ট তৈরি করা দেখব এই ভ্যালুগুলো ওখানে ইনপুট দিয়ে। এখন দেখুন, এখন এখানে হল নাম্বার অফ স্যাম্পল, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ স্যাম্পল। নাম্বার অফ স্যাম্পল কত আমার 0 থেকে 1, আমার হাইয়েস্ট স্যাম্পল কত 60, টোটাল স্যাম্পল কয়টা 150। আমি এখানে হাইয়েস্ট স্যাম্পলটা এখানে নিব, আমার হাইয়েস্ট স্যাম্পল কত 60। এই যে বারের মধ্যে আপনাকে ডিক্লেয়ার করা হচ্ছে, শুরুতে আমি বলছেন ক্যাটাগরিজ, ক্যাটাগরিজটা আমি এখানে কিভাবে ক্যাটাগরিজ করেছিলাম সেটা হচ্ছে ক্রিটিক্যাল, ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট। এইখানে দেখুন আপনার প্রথমে হাইয়েস্ট ভ্যালুটা কত 60, 60টা কি ক্রিটিক্যাল, তারপর হচ্ছে 40 ভেরি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আপনার 30 ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 15 লেস ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আপনার 5 হচ্ছে আনইম্পর্টেন্ট। তাহলে আপনারা এখানে বুঝতে পারেন যে নাম্বার অফ স্যাম্পল ওয়াইজ যে ক্যাটাগরিজটা আমরা করেছি এবং স্ট্রেংথ ওয়াইজ সেই ক্যাটাগরিজ ভ্যালুটা উপর ডিপেন্ড করে আমরা এখানে কি করব, এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এখানে দেখুন, এখন ক্রিটিক্যালের মধ্যে নাম্বার অফ স্যাম্পল কয়টা ছিল 60, ভেরি ইম্পর্টেন্টের মধ্যে নাম্বার অফ স্যাম্পল ছিল 40, ইম্পর্টেন্টের মধ্যে 30, লেস ইম্পর্টেন্টের মধ্যে 15 আর হচ্ছে আনইম্পর্টেন্টের মধ্যে 5। এখন আমাকে করতে হবে কি, লাইন চার্ট তৈরি করতে হবে। সেই লাইন চার্ট আমি কিভাবে করব, ডট লাইন যেটা, সেই লাইন চার্টটা আমার তৈরি করার জন্য আমার লাগবে কিউমুলেটিভ পার্সেন্টেজ। এখানে কিউমুলেটিভ পার্সেন্টেজটাকে আমি এখানে বসাবো। দেখুন 0.0%, 20%, 40%, 60%, 80%, 100%। এখন ফার্স্ট আমার কিউমুলেটিভ পার্সেন্ট কত 40%। এই যে আমার 40 লাইনের মধ্যে আমি এখানে ডিক্লেয়ার করব 40%। তারপর লাইনের মধ্যে কত 66.67%, এখানে তারপর এখানে হচ্ছে 66.6%। তারপর এই যে ডট লাইনটা এটাও ভ্যালু কত 86.67%, এই লাইনের ভ্যালু কত 96.67%, আর এটা হচ্ছে 100%। হয়তো এখানে আমাদের প্রেজেন্টেশনটা এখানে স্ক্রিনশট নেওয়াতে আপনার লাইন চার্টের মধ্যে একটু তারতম্য হয়েছে, কিন্তু ভ্যালুটা হবে এটাই 40%। প্রথমেরটা, নাম্বার 2 হচ্ছে 66.67%, তারপর হচ্ছে 86.67%, তারপর হচ্ছে 96.67%, তারপর হচ্ছে 100%। এই যে আপনি ডান পাশে আপনি যে কিউমুলেটিভ পার্সেন্টেজটা ডিক্লেয়ার করবেন সেই পার্সেন্টেজ ওয়াইজ আপনার এই ভ্যালু ওয়াইজ আপনাকে লাইনটা টানতে হবে। টানার পরে এখন দেখুন আপনি এখানে ক্যাটাগরাইজ ওয়াইজ আপনি হাইয়েস্ট ভ্যালুটা পেলেন বা নাম্বার অফ স্যাম্পলের বার চার্টের মধ্যে পেলেন, আর হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ অনুযায়ী আপনি কি পেলেন, ফ্যাক্টরস গুলো পেলেন, যে ফ্যাক্টরস গুলো আপনার কি করে স্ট্রেংথের জন্য বা আপনার ওই প্রবলেম বা ওই ইস্যুর জন্য দায়ী। এখন যেটা আমি বলছিলাম 80/20 যে রুলসটা, 80/20 রুলস যদি আপনি এখানে ইউজ করেন, দেখুন এখানে আপনার যদি ক্রিটিক্যাল মধ্যে 5 এমপি স্ট্রেংথের কয়টা স্যাম্পল 60 স্যাম্পল, তারপর যদি আপনার ভেরি ইম্পর্টেন্ট 10 এমপি এর যদি কয়টা স্যাম্পল 40 স্যাম্পল। এখন যদি আপনার এই এই 60 এবং 40 এই দুইটা এলিমেন্টস যদি আপনি এলিমিনেট করে ফেলেন, তাহলে দেখুন আপনার কিউমুলেটিভ পার্সেন্টেজ আরো হাই হবে। তার মানে আপনার প্রবলেমটা কমে আসবে, আপনার আউটকামটা ভালো আসবে, আপনি অন এভারেজ স্ট্রেংথটা ভালো পাবেন। তারপর দেখুন যদি আরো স্ট্রেংথ আপনার ভালো দরকার হয়, আপনি 20 এমপিয়ার স্টোনটা যদি আপনি স্টোনগুলো যদি সরিয়ে ফেলেন, তাহলে যে স্টোনগুলো রাখবেন বা কনক্রিটগুলো থাকবে সেটার স্ট্রেংথ কি আরো ভালো পাবেন। তাহলে আপনাকে এখানে এই প্যারাডো চার্টের মাধ্যমে আপনি ডিসিশন মেক করতে পারবেন আপনাকে কোন ইস্যুর কারণে বা কোন কজের কারণে আপনার প্রবলেমটা বেশি হচ্ছে। আপনার পোটেনশিয়াল কজগুলো আপনি বের করার পরে যে পোটেনশিয়াল কস্টগুলোর কারণে আপনার ইস্যুটা বেশি আসতেছে, সেই পটেনশিয়াল কজগুলো যদি সাপোজ আপনার 80% প্রবলেমের কারণে 20% প্রবলেমের কারণে আমরা 80% রেজাল্টটা খারাপ হচ্ছে, তাহলে এই 20% যে সমস্ত ইস্যুগুলো আপনাকে রেজ আপনি সরাসরি ডিক্লেয়ার করতে পারবেন বা বুঝতে পারলেন, সে 20% প্রবলেমগুলো যদি আপনি এলিমিনেট করতে পারেন, আপনার আউটকাম বা রেজাল্টটা আরো ভালো হবে। এ হচ্ছে প্যারেটো চার্টের মেইন লক্ষ্য, যে আপনার সরাসরি আপনার রুট কজ করে বা কজগুলো অ্যানালাইসিস করার পরে যে সমস্ত ইস্যুর কারণে আপনার প্রবলেমটা বেশি হচ্ছে,
বা যে সমস্ত ইস্যুটা আপনাকে বেশি দায়ী ওই প্রবলেমের সৃষ্টি করার জন্য, ওই সমস্ত প্রবলেমের কজগুলা বের করে কজগুলোকে এলিমিনেট করা বা রিপিট না হওয়ার জন্য কাজ করা। এটা হচ্ছে পেয়ারো চার্টের মুখ্য উদ্দেশ্য। এখানে বলা হচ্ছে 80/20 রুল, যে ভাবলাম যে পেয়ারো চার্টকে অনেকে 80/20 রুলস বলে থাকেন। 80/20 রুলস বলার মুখ্য কারণ হচ্ছে এখানে ইতালিয়ান যে ইকোনমিক্স উনি যখন এই পেয়ারো চার্টটা তৈরি করেছিলেন বা ধারণা দিয়েছিলেন, তখন উনার মেন অ্যানালাইসিস করা থিওরি ছিল হচ্ছে উনি বলেছিলেন যে 80% টাকা 20% লোকের হাতে চলে গিয়েছে। তার মানে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 20% লোকের কাছে 80% টাকা চলে গেছে। বাকি 80% মানুষের কাছে 20% টাকাও নেই। এই থিওরির উপর বেস করে টোটাল উনি এই অ্যানালাইসিস বা এই চার্টটা ডেভেলপ করেছিলেন। যার মাধ্যমে আপনার যে সমস্ত 20% কজের কারণে যে 80% প্রবলেমগুলো হচ্ছে, সেই 20% কজগুলা এলিমিনেট করে আপনার 80% প্রবলেম থেকে আপনাকে কমানোর জন্য এই পেয়ারো চার্টটা মুখ্য ভূমিকা পালন করে। আশা করি আপনার পেয়ারো চার্ট নিয়ে একটা ধারণা পেলেন। এটা কেন ইউজ করতে হয় সেই ব্যাপারে একটু ধারণা পেলেন। কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারেও আপনার ধারণা পেলেন। এখন আমরা আলোচনা করব এই পেয়ারো চার্টের বেনিফিটটা কি এবং কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলো কি। বেনিফিটস হচ্ছে এটা হচ্ছে একটা এফেক্টিভ টুলস, যার মাধ্যমে আপনি স্টেক হোল্ডার বা বিভিন্ন রকম সাপোর্টিং যারা থাকবে ওনাদের সাথে ইজি কমিউনিকেশন করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে। তারপর হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে আপনার এফিসিয়েন্সি ডাটাগুলোকে আপনি সমৃদ্ধ আকারে ডাটাগুলো প্রেজেন্ট করতে পারবেন। এটা হচ্ছে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে ওই প্রবলেমের কজগুলো আপনাকে সিগনিফিক্যান্ট ওয়েতে আপনি ডিটারমাইন করতে পারবেন এবং এটাকে আপনি প্রবলেম সলভিং স্কিলস বা টুলস হিসেবে ইউজ করতে পারবেন এবং এটাকে আপনি গ্রাফিক্যালি ভিজুয়াল প্রেজেন্টেশন টুলস হিসেবে ইউজ করতে পারবেন এবং ইজিলি এটাকে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং স্ট্যাটিস্টিক্যাল নলেজ কম হলেও আপনার ডাটাগুলোর মাধ্যমে আপনি অতি সহজে আপনার ফ্যাক্টরির ডাটাগুলো আপনি রিপ্রেজেন্ট করাতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডাটাগুলো দেখে বা গ্রাফগুলো দেখে অতি সহজে ডিসিশনটা মেক করা যাবে। সেই কারণে এটাকে ডিসিশন মেকিং টুলস হিসেবেও ডিক্লেয়ার করা যায়। এবং এই পেয়ারড চার্টের আপনার ফ্যাক্টরির মধ্যে ইউজ করার মধ্যে কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস কি? সেই লিমিটেশনস হচ্ছে আপনারা সবাই জানেন পেয়ারড চার্ট তৈরি করার জন্য আমাদের এখানে ডাটার উপর ডিপেন্ড করতে হয়। সেই ডাটা যদি আপনার সঠিক না হয় বা কনক্রিট ডাটা না হয় তাহলে আপনার পেয়ারড চার্টটার মাধ্যমে আপনার একুরেট রেজাল্টটা আপনি রিপ্রেজেন্ট করাতে পারবেন না। এবং এই পেয়ারড চার্টের মাধ্যমে কিন্তু রুট কজ আপনার এনালাইসিস করা যায় না। এখানে আপনার পোটেনশিয়াল কজগুলো নিয়ে আপনি ধারণা দিতে পারবেন, কিন্তু রুট কজ আপনি এনালাইসিস করতে পারবেন না। যেভাবে আপনি ফিশবোন ডায়াগ্রামের মধ্যে আপনি রুট কজ এনালাইসিস নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেই হিসেবে আপনার পেয়ারড চার্টের মধ্যে রুট কজ নিয়ে আপনি অতি ডিপলি কাজ করতে পারবেন না। এটা শুধুমাত্র আপনার প্রবলেমগুলোর ফ্রিকোয়েন্সিগুলো নিয়ে ডিক্লেয়ার করে এবং আপনার টাইম পিরিয়ডের মধ্যে ওই প্রবলেমটার ফ্রিকোয়েন্সিটা কেমন ছিল সেটা আপনি রিপ্রেজেন্ট করাতে পারবেন। সেই কারণে রুট কজ যদি আপনি অ্যানালাইসিস করতে চান, সেই কারণে আপনার জন্য হচ্ছে বেস্ট টুলস হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম। আর যদি আপনার মাল্টিপল যদি ফ্যাক্টরস গুলো থাকে, মাল্টিপল যে কজ গুলো থাকে, সেই কারণে আপনাকে মাল্টিপল কজের জন্য মাল্টিপল ফ্যাক্টরস এর জন্য আপনাকে আলাদা আলাদা প্যাড হচ্ছে ক্রিয়েট করতে হয়। এটাই হচ্ছে লিমিটেশনস। কিন্তু টোটাল এট এ গ্লান্সে আপনার ফ্যাক্টরির বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে আপনার কি কি ফ্যাক্টরের কারণে আপনার ইস্যুগুলো কিভাবে ফ্রিকুয়েন্টলি আপনার ফ্যাক্টরির মধ্যে এফেক্ট করে, আপনার কোয়ালিটি ডাউন করে বা ফল করে এবং কোয়ালিটি ইমপ্রুভের জন্য আপনার কিভাবে ডিসিশন মেক করতে হবে, সে এট এ গ্লান্সে এই সমস্ত ডাটার উপর বেস করে এই প্যারাডো চার্টের মধ্যে আপনি অতি সহজে আপনার ফ্যাক্টরির কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য আপনি কি করতে পারবেন, ডিসিশন মেক করতে পারবেন। কোন কোন পোটেনশিয়াল কজগুলো আপনাকে এলিমিনেট করতে হবে প্রসেস ডেভেলপমেন্টের জন্য। সেই কারণে আমরা এখানে প্রসেস ডেভেলপমেন্টের জন্য এই প্যারাডো চার্টটা ফ্যাক্টরির মধ্যে ইউজ করে থাকি। আশা করি আপনারা একটা প্যারাডো চার্ট নিয়ে সঠিক ধারণা পেয়েছেন। কারো যদি কোনো এর বাইরেও কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে লিখবেন। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়াল আশা করছি অতি শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।